একটা ব্যাপার আমাকে খুব বিস্ময় জাগিয়েছে। ৩২ নাম্বার ভেঙে ফেলা নয়, আমাকে বেশি পরিমাণ বিস্মিত করেছে যে ৩২ নাম্বার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলছে, তারপরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থামানো যায়নি। মানে শেখ হাসিনা তারপরেও বক্তৃতা করেছে, প্রায় 52 মিনিটের বেশি কথা বলেছেন। এবং আরেকটা ব্যাপার আমাকে খুব অবাক করেছে যে শেখ হাসিনা কাঁদে নাই। আমি জানি না কেন। ধরেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা হতে পারেন সবচেয়ে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, আবার হতে পারেন শেখ হাসিনা সবচেয়ে ভালো মানুষ। দুটো বিষয় ঘটতে পারে যে শেখ হাসিনা কাঁদে নাই বা শেখ হাসিনা অভিনয় করছে খুব খারাপ মানুষ হলে, তিনি অভিনয় করে গেছেন সারা জীবন বাঙালি জাতির আবেগের সঙ্গে আবেগকে নিয়ে। যদি তিনি খারাপ মানুষ হন, যদি তিনি অভিনয় করে যান, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার চাইতে বড় কোনো অভিনেত্রী তাহলে আর থাকবে? আর কেউ হবে? হবে না কিন্তু। আর যদি শেখ হাসিনা ভালো মানুষ হয়, তাহলে দেখেন গতকালকে ৩২ নম্বর ভেঙে ফেলার পরেও শেখ হাসিনা কাঁদে নাই। সে সেটা নিয়ে খুবই অল্প কথা বলেছে যে ভবন ভাঙা যায়, দেয়াল ভাঙা যায়, ইতিহাস মুছে ফেলা যায় না। খুবই নির্মল একটা বাক্য সে বলেছে তার দিক থেকে। কিন্তু এই বাক্যটার গভীরতা তাকে যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু ব্যাপক। মানে ব্যাপারটা এরকম যে আমি উস্কানি দেইনি, আমি প্রতিরোধের কথা বলিনি, আমি আমার দিকটা ক্লিয়ার করলাম, বাকিটা ভালো মন্দ বিচারের ভার তোমাদের। শেখ হাসিনার বক্তৃতা যখন শুরু হয় বা শেখ হাসিনা ভাষণ দিবে, আমি খুব অপেক্ষা করেছিলাম, কারণ শেখ হাসিনা এর আগে বক্তৃতা অনেকগুলো শুনেছি। খুব বেশি যে নতুন কিছু বলছেন তা নয়, তবে হ্যাঁ একটুখানি ডিফারেন্স পেতাম। আগে তিনি সরকার প্রধান হিসেবে তার বক্তব্য শুনতাম, এখন তিনি বিরোধী দলে বা তিনি বিরোধী পক্ষে শুধু নন, মানে বাংলাদেশের প্রায় সকল রাজনীতিবিদদের বিপক্ষে একমাত্র এই মুহূর্তে শেখ হাসিনা। মানে সবার চিহ্নিত একমাত্র শত্রু শেখ হাসিনা, এবং অপরদিকে শেখ হাসিনারও সবার চিহ্নিত শত্রু বাকি সকল রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা। তো শেখ হাসিনার ভাষণ যখন শুরু হলো, দেখলাম খুবই স্বাভাবিকভাবে আমি অপেক্ষা করছিলাম, কারণ এ ধরনের যখন লাইভ শুরু হয়, ফেসবুক লাইভ, আমরা অনেক সময় দেখি কি এই ধরনের শুরু হলো মানুষের রিয়েল মোমেন্ট আমরা খুঁজে পেতে পারি। এই মোমেন্টাম যেমন দেখেন, আমি হয়তো যেমন এখানে বসে আমি কথা বলছি, আমি যখন মোবাইলটা আমি যখন দেখা আপনাদেরকে, আমি যখন রেকর্ড করলাম তখন আমি একটু সামনে এলাম, ফোনটা আমার দূরে, রেকর্ড বাটনে আমি টিপ দিলাম। কিন্তু আমি যখন এটাকে এডিট করব, শুরুর দিকে আমি যে রেকর্ড বাটনে আমি প্রেস করলাম সেটা কিন্তু আমি কেটে দিব। কিন্তু লাইভে যখন আমি করব তখন কিন্তু দেখবেন যারা ফেসবুকে লাইভ করে শুরুর দিকে তারা একটু একেবারে নিজেদের মতো থাকে, একেবারে বাস্তব থাকে, কোনো মেকি বিষয় থাকে না। যখন তারা কথা বলা শুরু করে, যখন তারা বুঝতে পারে হ্যাঁ তারা এখন লাইভে, তখন তারা হয়তো একটু মেকি ভাব নেওয়ার ট্রাই করে। কিন্তু দেখেন এই ফেসবুক লাইভটা সে কারণে আমার খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে, যে আমি দেখবো। আমি লাইভ শুরু হওয়ার কতক্ষণ আগে থেকে আপনারা দেখবেন কিছু সাউন্ড হচ্ছিল, একটু একটু কথা হচ্ছিল, যে শেখ হাসিনার কথাগুলো আসলে কোন টোনে বলেন, যেগুলো লাইভ শুরু হওয়ার আগে। তিনি পরে দেখলাম যে তিনি শুরু হয়েছে এরকম কিছু একটা, তারপর তিনি তার বক্তৃতা শুরু করলেন। এর আগে বললেন তিনি মনে হয় একবার হ্যালো বলেছেন। আবার আমি খুব অপেক্ষা করছিলাম যে শেখ হাসিনার লাইভ শেষে কি হয়, সেটা আমি কথা বলবো। আজকে ভিডিওটা অনেক বড় হবে, আমি আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য আহ্বান জানাবো। আমি খুব অপেক্ষা করেছিলাম যে শেখ হাসিনার পুরো রাজনীতির জীবনের সবচেয়ে বড় আবেগের বিষয় ধানমন্ডি ৩২। মুক্তিযুদ্ধ তো রয়েছেই, স্মৃতিসৌধ রয়েছে, শহীদ মিনার রয়েছে, বঙ্গবন্ধু রয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর তো কোনো ধরনের তাকে আর ছুঁয়ে দেখার মতো সে বিষয় নাই। বঙ্গবন্ধু কবরে রয়েছেন, কিন্তু যে বাড়িতে শেখ হাসিনা ছিলেন তার পুরো পরিবার ছিল, যে রাতের বেলা এক রাতের মধ্যে তার পুরো পরিবার তাদেরকে নৃশংসভাবে খুন করা হলো, এবং সেই বাড়িতে শেখ হাসিনা ৬ বছরে ফিরতে পারেনি, নিজের মৃত বাবাকে ছুঁয়ে দেখতে পারেনি, বা অনেক কিছু। যাই হোক, এখন এগুলো অনেকে আছেন হয়তো কেউ আওয়ামী লীগ করেন তাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে, কেউ বিএনপি করেন তাদের কাছে খারাপ লাগবে, কেউ হয়তো বা জামাত করেন তাদের কাছে আরো বেশি খারাপ লাগবে। তো এই ব্যাপারগুলো আসলে এরকম। তো এখন দেখেন শেখ হাসিনা ৮১ সালে ফিরল, ফিরে এসে
জিয়াউর রহমান তখন তাকে সে বাড়িতে ঢোকার অনুমতি দিল, তিনি সেখানে গেলেন, সেখানে তিনি মিলাদ পড়ালেন। এই যে এত বছর পরে এসে সেখানে ঢোকা, তার পুরো পরিবারকে এক রাতে যেখানে নিঃশেষ করা হলো, সেই বাড়িটা পরবর্তীতে তারা রাষ্ট্রের কাছে দান করেছে এবং এটি একটা জাদুঘর হয়েছে। সেই জাদুঘরটা মানুষ ভিজিট করত, প্রবেশ ফি দিয়ে শেখ হাসিনা কিছু ছাত্রদেরকে তারা পড়াশোনা করাতেন, বৃত্তি দিতেন। এই হচ্ছে এই বাড়িটা। তো এই বাড়ির সঙ্গে ধরেন বাঙালির ধরেন আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টিটারও একটা ইতিহাস এই বাড়ির সঙ্গে যোগাযোগ রয়েছে। কিন্তু এখন রাজনৈতিক পার্সপেক্টিভ অনেকের ভিন্ন থাকতে পারে, কিন্তু এটা ভুল নয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন ধরেন শেখ হাসিনা যখন রাজনীতি শুরু করলো, তার প্রতিটি বক্তৃতায় স্বজন হারানোর বেদনা যে তিনি বলতেন, কারণ এটা তার ইউনিক সেলিং পয়েন্ট। এটা তিনি বলতেন, তার জীবনের কথা তিনি বলতেন, তার জীবনে কি ঘটেছে, তিনি কেন দেশে এসেছেন, তিনি কি করছেন। প্রত্যেক মানুষ ভুল ত্রুটি রয়েছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়, তারও অবশ্য অনেক ত্রুটি রয়েছে, তারও ভুল রয়েছে, দম্ভ অহংকার সবকিছু তার রয়েছে। কিন্তু দেখেন শেখ হাসিনার ধরুন 32 নাম্বারটা যখন ভাঙা হলো, 5ই আগস্ট অনেক কিছু ঘটেছে। বিপ্লব পরবর্তী সময় মানুষ আবেগে, আনন্দে, উচ্ছলতায় অনেক কিছু করেছে, তখন পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অনেক কিছু ঘটেছে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। তো 6 মাস পরে এসে ধরুন 5ই আগস্টের এই ঘটনাগুলো যখন ঘটছে, শেখ হাসিনা তখন আকাশে, তখন সে তার জীবন নিয়ে পালাচ্ছে, সে বাঁচার জন্য তার তাড়াহুড়ো, সে তখন এরকম ফিল করতে পারে না নিশ্চয়ই কি ঘটেছে, কি ঘটছে। সেখানে গিয়ে সে দেখতে পেল বঙ্গভবন লুটপাট হয়ে গেছে, 32 নম্বর আগুন দিয়েছে, সংসদে লুটপাট হয়েছে, সংসদে লোকজন প্রবেশ করেছে, এরকম কিছু। কিন্তু গতকালকে যে ঘটনা, শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, তিনি দেখছেন, ভাষণ শুরু হওয়ার আগে থেকে তিনি দেখছেন যে বাড়িতে 50 বছর আগে তার পুরো গোষ্ঠীকে নির্মূল করা হলো, সেই বাড়িটা ভাঙা হচ্ছে এত বছর পরে এসে, এবং সে ওটা দেখে সে কথা বলছে, সে ভাষণ দিচ্ছে, সে থেমে যায়নি। এই জিনিসটা আমাকে খুব অবাক করেছে যে শেখ হাসিনা খুব ভালো হতে পারেন, খুব খারাপ হতে পারেন, হয়তো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট একজন হতে পারেন, কিন্তু ধরেন সেই নিকৃষ্ট মানুষটাও যখন যেটা নিয়ে তার রাজনীতি, সেটাকে গুঁড়িয়ে দেয়া হচ্ছে, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে, সেটা সে দেখছে, তারপরেও সে নিজেকে কন্ট্রোল করছে, কন্ট্রোল করে সে কথা বলে যাচ্ছে। এবং সে গতকালকে তার বক্তৃতা যখন শুরু করলেন, অনেকেই কমেন্ট করা শুরু করলেন যে শেখ হাসিনা বোরিং, আগের মতো কথাগুলো বলছেন, তার স্ক্রিপ্ট একটা চেঞ্জ করা প্রয়োজন। তারপর সেই পুরনো উন্নয়নের ফিরিস্তি হাবিজাবি সব, নতুন করে কিছু বলছে না। এই যে নতুন করে কিছু বলে না, ইম্পর্টেন্ট কিছু বলে না, এমন অভিযোগ শুরু থেকে সবাই করছিলেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, শেখ হাসিনা যখন বক্তৃতা শুরু করলেন, তিনি মূলত কালকের বক্তৃতা ছিল বা ভাষণ ছিল তার ছাত্র জনতার উদ্দেশ্যে। সেই ভাষণে শেখ হাসিনা কিন্তু শুধু ছাত্র জনতা, তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে নিজের দিকটা ক্লিয়ার করেছেন, তিনি কনফেশন করেছেন শুধু ছাত্র জনতার জন্য। এটা কিন্তু শুধু ছাত্রদের জন্য, সারা দেশবাসীর জন্য কিন্তু এই ভাষণ না, এই ভাষণটা ছিল শুধুমাত্র ছাত্রদের জন্য। এবং তিনি ছাত্রদেরকে কোন রকম উস্কানিমূলক কোনো কিছু কথা বলেননি, যেটা আমার কানে বাজেনি, আপনাদের বাজতে পারে, কমেন্ট বক্সে বলবেন। তিনি বলেছেন যে তোমরা পড়াশোনা করো, মনোযোগ দাও, পড়াশোনা করো, সেটা তিনি বলেছেন। তাদেরকে কিন্তু তিনি উস্কে দেননি, তাদেরকে তিনি বলেছেন তোমরা পড়াশোনা করো। এবং তিনি বই দেয়া থেকে শুরু করে তার সময়কার সময় তিনি যেই ছাত্রদের জন্য বা ছাত্রীদের জন্য যে ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছেন, তিনি তার সেই কাজগুলোর কথা তিনি বলেছেন। তারপর তিনি বলেছেন যে আমি কি আপনাদের জন্য কিছুই করিনি, এটার দায়িত্ব এখন আপনাদের। মানে মানুষের কাছে তিনি জানতে চেয়েছেন, মানুষ এটার উত্তর দিবে, আপনি হ্যাঁ আমাদের জন্য করেছেন, যদি করেন এটার উত্তর কি হবে, যে এখন আপনাদের জন্য, আপনার জন্য বা হাসিনের জন্য আমাদের করতে হবে। শেখ হাসিনা অনেকটা হচ্ছে বলটা সাধারণ মানুষের কাছে দিয়ে দিয়েছে, যে আমি আপনাদের জন্য এটা 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 করেছি, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি, এটার উত্তরে মানুষ কি ভাববে। হ্যাঁ, শেখ হাসিনা এটা এটা করেছে, এখন শেখ হাসিনার জন্য আমাদের করা উচিত। শেখ হাসিনা এই বোধটা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন গতকালকের এই ভাষণে। এবং আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা অনেকটা এক্ষেত্রে সফল হয়েছেন। এবং গতকালকে শেখ হাসিনা ভাষণে কোনো ধরনের
প্রতিরোধের কথা, কোনো ধরনের হিংসাত্মক ধ্বংসমূলক কোনো কথা আমি শেখ হাসিনার মুখে শুনিনি। আমি শুনিনি। আমার কাছে ওরকম মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা একটা অ্যান এভারেজ একটা বক্তব্য, এবং সেই অ্যান এভারেজ বক্তব্যের মধ্যে তিনি কি করেছেন, উন্নয়নের ফিরিস্তিগুলো ছিল সেগুলো মানে খুব সাদামাটা ভাবে তিনি বলে গেছেন। এবং আমি খুব অপেক্ষা করছিলাম তিনি আদৌ ৩২ নাম্বার নিয়ে কথা বলেন কিনা। এবং খুব অবাক করা বিষয়, ৩২ নাম্বার নিয়ে শেখ হাসিনা কথা বলেছেন কিন্তু অনেক পরে। তার মানে তার সেলফ কন্ট্রোল কোন পর্যায়ে। আমার কাছে মনে হয় পৃথিবীর অন্য কোনো নেতা হলে, আমি বাংলাদেশের কথা বলছি না, আমাকে অনেকেই এখন গালিগালাজ করবেন, পৃথিবীর অন্য কোনো মানুষ হলে বক্তৃতা শুরু করতে ৩২ দিয়ে, কিন্তু শেখ হাসিনা বক্তৃতা শুরু করেছে ৩২ দিয়ে না, ছাত্রদের নিয়ে, পড়াশোনা নিয়ে। ৩২-এর কথা শেখ হাসিনা তার বক্তব্যের মাঝামাঝি পর্যায়ে এসে তারপর সেখানে বলল। এবং সেখানে সে কি বলেছে? সে বলেছে যে মানে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস হবে এমন সাহস তাদের হয়নি। আবার একটা জিনিস বলেছে তারা, হ্যাঁ তারা তো দালান ভাঙতে পারে, ইতিহাস মুছতে পারবে না। এই কথাটাই শেখ হাসিনার একটা দৃঢ়তা প্রকাশ পেয়েছে। এখন যারা চরম শেখ হাসিনা বিরোধী তারাও কিন্তু একটা ধন্দে পড়ে গিয়েছে যে শেখ হাসিনা কেন ধ্বংসাত্মক কথা বলল না। সব এক্সপেক্ট করছিল, এবং অনেক আওয়ামী লীগ যারা করেন তারাও অনেকে শেখ হাসিনার বক্তব্য হতাশ হয়েছেন। তারাও এক্সপেক্ট করছিলেন শেখ হাসিনা কঠোর কোনো নির্দেশনা দিবেন। শেখ হাসিনা সেটা ধারে কাছেও যায়নি। কেন যায়নি? মানুষ হতাশ হয়েছে। কিন্তু কেন যায়নি সেটা যত সময় যাচ্ছে বুঝতে পারার ট্রাই করছে, বা আমার কাছে মনে হচ্ছে এখন যে শেখ হাসিনা ইচ্ছে করেই যায়নি। এবং শেখ হাসিনার পাতা ফাঁদে অনেকটা বাকিরা পা দিয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাড়িটা ভাঙা ঠিক কি বেঠিক সেসব নিয়ে আমি কথা বলছি না। ধরেন বাড়িটা ভাঙা হচ্ছে, সেটা ভাঙা হতো বা হবে বা হয়েছে, সেটা যদি শেখ হাসিনা ভাষণের পরে হতো তাহলে এটা অনেকেই এখন যেটা ফিল করে সেই বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি নিয়ে, এই ফিলটা মানুষ তখন করতো না যদি এটা শেখ হাসিনার বক্তব্যের পরে ভাঙতো। বা শেখ হাসিনা তার বক্তব্য যদি কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা, প্রতিরোধের কথা, হিংসাত্মক কথাবার্তা বলতো, তাহলে মানুষের মনে ৩২ নম্বর বাড়ি নিয়ে এখনো অনেকের মনের মধ্যে আবেগ কাজ করছে, এই আবেগ কাজ করতো না। কিন্তু যেহেতু শেখ হাসিনা শুধুমাত্র ভাষণ দিবে এটা শুনেই বাড়িঘর ভাঙা শুরু হলো, বল এখন অনেকটা শেখ হাসিনার কোর্টে, যেটা আমার মনে হচ্ছে। কারণ শেখ হাসিনাও তার বাড়ি ভাঙা দেখেও, বাড়ি ভাঙা চলছে দেখে দেখে বক্তৃতা দিলেন, তিনি একটা কোনো ধরনের প্রতিহিংসামূলক কোনো কথা বলেননি। তিনি শুধুমাত্র ছাত্রদের কাছে নিজের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা তোমাদের জন্য এটা এটা করেছি, আমরা কিছুই করিনি, বাকি বিচারের ভার আপনাদের। এখন দেখেন সরকার কি করতে পারে, বা দেশ কি করতে পারে, বা যারা শেখ হাসিনার বিরোধী তারা কি করতে পারে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে অস্ত্র কি? তাহলে শেখ হাসিনাকে আঘাত করার উপায় কি? গতকালকে ৩২ নম্বর কেন ভাঙা হয়েছে? যেন শেখ হাসিনাকে থামিয়ে দেয়া যায়, শেখ হাসিনাকে বন্ধ করে দেয়া যায়, শেখ হাসিনাকে আঘাত করা যায়। যত যাই বলি না কেন এটা তো প্রধান উদ্দেশ্য ছিল। শেখ হাসিনা ভাষণ দিবে শুনে এটার প্রতিবাদে এটা ভাঙলো। তার মানে কি? শেখ হাসিনা ভাষণ দিয়ে আঘাত করেছে, আর তার প্রতিবাদে তারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে আঘাত করেছে। এটা যদি এরকম হতো যে শেখ হাসিনার ভাষণের বিপরীতে এই পক্ষ ভাষণ দিয়ে শেখ হাসিনাকে আঘাত করছে, তাহলে হয়তো সেটা সমান সমান হতো বা কিছু। কিন্তু এখন যেহেতু ব্যাপারটা এরকম পর্যায়ে গেছে যে শেখ হাসিনা ভাষণ দিলেন, এটার বিপরীতে ভবন ভেঙে ফেলা হলো, তার মানে শেখ হাসিনা বিরোধী পক্ষের কাছে যত বড় অস্ত্র ছিল তারা সেটা ব্যবহার করছে, বড় বড় অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, তাই না? শেখ হাসিনাকে আঘাত করার জন্য। তো শেখ হাসিনাকে যেহেতু ভাঙা যায় নাই, তার মানে শেখ হাসিনা কিন্তু কাঁদে নাই। যদি শেখ হাসিনা কাঁদতো তাহলে শেখ হাসিনার পরাজয় ঘটতো গতকালকে। শেখ হাসিনা কিন্তু কাঁদে নাই। যদি শেখ হাসিনা ধ্বংসাত্মক কথা বলতো, প্রতিরোধের কথা বলতো, হিংস্র নির্দেশনা দিত তার নেতাকর্মীদেরকে তার ভাষণে, তাহলে শেখ হাসিনা হেরে যেত। কিন্তু শেখ হাসিনা সেটা করে নাই। এখন শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রেখেছে, ভাষণ দিয়েছে। সপ্তাহখানেক পরে বা 10 দিন পরে বা আগামী মাসে বা আবারও যদি শেখ হাসিনা ভাষণ দেয়, তখন কি ভাঙবে? তখন মানে শেখ হাসিনার বিরোধীদের ব্রহ্মাস্ত্র কি হবে? কি করে তারা শেখ হাসিনার ওই ভাষণটাকে তারা মোকাবেলা করবে? কিভাবে করবে? তখন টুঙ্গিপাড়া রয়েছে, হয়তো টুঙ্গিপাড়া ভাঙবে। আমি জানি না, হয়তো হতে পারে। বা
23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিস আছে, যদিও সেটা এখন মানুষ হাগু করে, সেখানে হিসু করে। তো ধরলাম আমরা যে মুজিবের সমাধি আছে সেটা ভাঙবে শেখ হাসিনা আবার ভাষণ দিলে, বা এটা মনে হয়। এরপরে যদি শেখ হাসিনা ভাষণ দেয় তখন কি করবে? মানে যদি অস্ত্র শেষ হয়ে যায়, গোলা বারুদ যদি শেষ হয়ে যায়, রসদ যদি শেষ হয়ে যায়, তখন কি করবে? এটা আমার কাছে অনেক বড় একটা প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা এই ক্ষেত্রে হয়তো বা কোনো না কোনোভাবেই তিনি জিতে গিয়েছেন। তার সে নিশ্চয়ই কষ্ট পেয়েছে হয়তো বা, জানি না, যদি অভিনেত্রী হয়ে কষ্ট পাওয়ার কথা নয়। তো এটা হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক খেলা। এবং গতকালকে আমি যেটা ফিল করলাম তার বক্তৃতা শুনে, 32 নাম্বার দেখে, যে আমরা যদি ধরেন বর্তমান বিশ্বে যেসব নেতারা রয়েছেন, রাষ্ট্রনায়করা রয়েছেন, তাদের যদি আমরা রাজনৈতিক ইতিহাস লিখি বা একটা সিভি আমি লিখলাম, ধরুন আমি একজন রাজনৈতিক কর্মী, ঠিক আছে, ধরুন আমি সিভি লিখলাম, ধরুন হয়তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, আমি সিভি লিখলাম। আমার সিভিতে এক্সপিরিয়েন্স, আমি কি করেছি সেটাতে কি লেখা হবে? আমি শেখ হাসিনার পতন ঘটিয়েছি, তারপর আমি রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, রাষ্ট্র মেরামত করছি, দুইটা বিষয়। এটা ছাড়া আর কি লেখা হবে? বা আমাদের যারা রাজনৈতিক দল রয়েছেন, বা যদি আমি বলি বিএনপির কথা, বা বেগম খালেদা জিয়া কি বলবেন? জিয়া রহমানের মৃত্যুর পরে তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় এসে রাষ্ট্র ক্ষমতা তিনি 2 বার শাসন করেছেন। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর ধরে তিনি আন্দোলন করেছেন। এরপরে শেখ হাসিনার পতন ঘটলো, যদিও যারা আন্দোলন করেছে সমন্বয়করা, তারা কিন্তু বিএনপিকে খুব একটা ক্রেডিট দেয় না। শেষ কিন্তু খালেদা জিয়ার গল্প শেষ, সিভি শেষ। বাকি যারা রয়েছেন আপনারা তাদের সিভির কথা ভাবেন, তার এক্সপিরিয়েন্সে কি লিখবেন? বা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিভির কথা ভাবেন, তিনি কি লিখবে? হ্যাঁ, তিনি একটা রাষ্ট্র সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটাও আসবে। কিন্তু আপনি শেখ হাসিনার সিভির কথা আপনি ভাবেন, যে মহিলাটা রাষ্ট্র হতে দেখলো, তার 14 গোষ্ঠীকে মেরে ফেললো, দেশের বাইরে নির্বাসনে ছিল, আবার সে ফেরত আসলো, তারপর সে বারংবার, তারপরে হামলা হয়েছে, 21শে আগস্ট হয়েছে, অনেক কিছু। তারপর সে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, অনেক বিপদ আপদ পার করেছে, তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ, তারপর তাকে রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করে যান নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে, এবং সে আবারও চেষ্টা করতেছে সে দেশে আসার। এবং এরকম একটা ভাষণ কেউ কি দিয়েছে এই মোমেন্টামে? ধরেন তার সবচেয়ে বড় তীর্থস্থান, যেটা সমন্বয়ক একজন বলেছেন যে ফ্যাসিবাদের তীর্থস্থান আজ রাতে শেষ করে দেওয়া হবে, তার মানে এটা আওয়ামী লীগের তীর্থস্থান ছিল এবং শেখ হাসিনার তীর্থস্থান, ধরেন সেটা ভাঙতেছে, সেটা দেখে সে বক্তৃতা করতেছে। কোন ভাষণ এরকম ছিল কি? যেমন 7ই মার্চের বঙ্গবন্ধু ভাষণের সময় বলা হচ্ছে যে উপরে হেলিকপ্টার উঠত, সে বঙ্গবন্ধু যদি সেদিন একেবারে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতেন, সেখানেই প্রচুর মানুষ মারা যেত, এমনটা বলা হয়। বঙ্গবন্ধু সেই ভাষণ দিয়েছিলেন। আর শেখ হাসিনা গতকালকে যে ভাষণ, অনেকটা সেরকম কাছাকাছি। আমি খারাপ ভালো বিচার করছি না, আমি বলছি মনস্তাত্ত্বিক কথাগুলো বলছি আমি, আমাকে অনেকে ভুল বুঝতে পারে। মানে এটা দেখে দেখে সে বক্তৃতা করছে, সে কাঁদেনি, থেমে যায়নি। কারণ আমরা তার বক্তৃতায় অত বড় পজ পাইনি। হ্যাঁ, এটা অডিও বক্তৃতা ছিল, ভিডিও নয়, কিন্তু কাঁদলে তো আমরা কান্নার শব্দ পেতাম। তার গলা ধরে ধরে এসেছিল, কাঁদেনি। এখন পরবর্তীতে শেখ হাসিনার ভাষণ যখন দিবে শেখ হাসিনা, সেটা কি করে তারা আটকাবে হাসিনা বিরোধীরা? এটা অনেক বড় একটা বিষয় কিন্তু। মানে এ কারণেই শেখ হাসিনা হতে পারে, যেমন আমি সিরিজ দেখি, ঠিক আছে, বেশ কিছুদিন ধরে আমি নেটফ্লিক্সের অনেকগুলো সিরিজ আমি দেখছি এবং আমার ভালো লাগছে ইদানিং। আমি খুব থ্রিলার পছন্দ করছি, আমার পছন্দের হচ্ছে মানি হাইস্ট, আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকেই। সেখানে যারা টাকা চুরি করতে ব্যাংকে ঢোকে, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখে খারাপ, তারাও কিন্তু চোর। বুদ্ধির খেলায় শেষ পর্যন্ত যে কে জয়ী হবে, আপনার শেষ পর্যন্ত দেখা আগে আপনারা বুঝতে পারবেন না। এই যে মনস্তাত্ত্বিক গেম, এই যে খেলা, এই যে ধ্বংস, যাই করুক না কেন, যেই করুক না কেন, হচ্ছে না। ঠিক ভুল আমি বিচার করছি, বাট ঘটছে ঘটনা। 32 নম্বর তো রাষ্ট্রের সম্পত্তি ছিল। যেমন আমি যদি হাসিনা বিরোধী হতাম, আমি কি করতাম জানেন?
আমি হচ্ছে শেখ হাসিনা ভাষণ দিবে এটা শুনে ৩২ নম্বর তো রাষ্ট্রের সম্পত্তি, এখন ৩২ নম্বরটা আমি শেখ হাসিনাকে দান করে দিতাম আবার, বা শেখ হাসিনার নামে উইল করে দিতাম আবার, যে এটা তোমার, এটা রাষ্ট্রের নয়, এটা ব্যক্তি শেখ হাসিনার সম্পত্তি, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের সম্পত্তি না। এটার চাইতে বড় আঘাত শেখ হাসিনাকে আর কি হিসেবে করা যেত? বাড়ি ভেঙে করা যায়নি কিন্তু, বাড়ি ভেঙে বরং প্রচুর মানুষ আবার শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে। এবং আরেকটা বিষয়, যেমন শেখ হাসিনা খুব খারাপ একজন মানুষ, তার ১৪ গোষ্ঠী এখন দেশের বাইরে, যারা ছিল দেশে ৭৫-এ মেরে ফেলছে, ঠিক আছে? তো এই মানুষটা বয়স এখন ৭৮, বাঙালি একজন নারী, ৭৮ বছর বয়স। এই বয়সে তারা আবার কেন দরকার বাংলাদেশ, ক্ষমতা আবার কেন দরকার তার? ওয়াই? সে তো যথেষ্ট ইনকাম করেছে, তার বিরুদ্ধে যে পরিমাণ অর্থ পাচারের অভিযোগ এবং তার বিরুদ্ধে যে পরিমাণ হত্যা মামলা, যে পরিমাণ মামলা, সে কেন আবার এখানে, সে কেন আসতে চাইছে? কারণটা কি? মানে এই ক্ষমতার জন্য, ক্ষমতা দিয়ে কি করবে? কেন? এই ক্ষমতার কোনো কারণ আছে, কোনো মানে আছে ক্ষমতার? এটা আমার কাছে খুব প্রশ্ন জাগে। কি দরকার? মানে তুমি চলে গেছো, থাকো, এই দেশে মানুষ তোমাকে চাইছে না, তুমি সেখানেই থাকো, সেখানে থেকে নিজের জীবনটা তুমি যাপন করো তোমার মতো করে। এদেশ থেকে তুমি বিতাড়িত হয়েছো, তুমি যাও, তোমার এদেশে আর